কিছু ভয়, কিছু রূপকথা, আবার কিছুটা রহস্যে জড়ানো আমরা গল্প আপনাদেরকে শুনিয়ে থাকি। আজকে অতীশ মুখার্জির লেখা মৃত্যুর ডাক। ওয়েলকাম ভুতুড়ে গপ্প ইউটিউব চ্যানেলে আপনাদের। আজকের এই গল্প মৃত্যুর ডাক একটি সত্য ঘটনা অবলম্বনে, তবে আপনাদের সুবিধার্থে বা গল্পের রসদ বাড়াতে আমরা গল্পটাকে কিছুটা পরিবর্তন করেছি। শুরু হচ্ছে আজকের গল্প মৃত্যুর ডাক। ছুটিটা পেলাম অবশেষে অফিস থেকে। ভাবলাম আর দেরি কেন, এটাকে কাজে লাগানো যাক। 10 বছর হয়ে গেল দেশের বাড়ি ফেরা হয়নি। সেই 15 বছর আগে চাকরির সুবাদে শহরে আসা, তারপর একবারই শুধু ফেরা হয়েছিল। মা বাবা কাকা কাকিমণি এদের সাথে ছুটির দিনে ফোনে কথা, ব্যাস ওইটুকুই যোগাযোগ। কিন্তু অবশেষে ফিরছি, লম্বা ছুটি, তাই মনটা বেশ ফুরফুর করছিল। ও দেখেছ, আপনাদের তো বলাই হয়নি, আমার নাম ভবতোষ ভট্টাচার্য। আমার গ্রাম বেলপুকুর, নদিয়া জেলার কৃষ্ণনগর সংলগ্ন ধুবুলিয়া অঞ্চলের একটি সুন্দর গ্রাম। আমার শৈশবটা ছিল যেন আঁকা এক সৌন্দর্যে ভরা। যখন চাকরির জন্য কলকাতায় আসতে হয়, মনটা বড় খারাপ হয়েছিল, উদাস হয়েছিল। কিন্তু আজকে যখন ফিরছি, এ যে কি আনন্দ, তা হয়তো বলে বোঝানো ভার। ঘটনায় ফেরা যাক। কলকাতায় চাকরি সূত্রে ধর্মতলা এক মেষ বাড়িতে ভাড়া আছি। বিয়ে করা হয়নি, বা বলা যায় ইচ্ছেও নেই। ব্যাচেলার মানুষ দিব্যি চলে যায়। তা যেদিন ছুটি পেলাম, দিনটা শুক্রবার। রাতে ব্যাগপত্র গুছিয়ে শুয়ে পড়লাম। আনন্দে যেন ঘুমই এলো না। বাড়িতে কাউকেই কিচ্ছু জানালাম না, সারপ্রাইজ দেব বলে। শুধু আমার কাকাই যে আমার সবচেয়ে প্রিয়, সেই ছোট্টবেলা থেকে তাকেই বললাম। আর কাউকে ভুল করেও না বলতে বললাম। হ্যালো কাকাই, আমি আজকের বিকেলের ট্রেনে আসছি, শোনো, কাউকে কিন্তু জানাবে না। হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে দিলাম কাকাইয়ের ফোনে, কারণ কাকাইকে আমি ফোনে পেলাম না ফোন করে। তারও অবশ্য একটা মজার কারণ আছে। আমার কাকাই শম্ভুনাথ ভট্টাচার্য অল্প বয়স থেকেই সিনেমা নাটক এগুলো বড্ড ভালোবাসে। ঠাম্মির কাছে মারও খেয়েছে। নিজে কাজে না গিয়ে, আবার আমাকে স্কুলে ছাড়তে না গিয়ে, আমাকে নিয়ে নতুন নতুন আসা ছবি দেখতে চলে গিয়েছে কতবার। আমার কি আইসক্রিম দিলেই পারলে চাঁদেই চলে যেতাম কাকার সাথে। কিন্তু বাড়িতে সব বলে ফেলতাম। তাই বুঝলাম কাকাই নির্ঘাত দোকান বন্ধ করে আজ বাড়িতে বসে এক মনে সিনেমা দেখছে। আবার কাকায়ের সিনেমা দেখার লিস্ট থাকতো, একদিন ঠিক করতো সপ্তাহে, এবং পরপর পরপর সব সিনেমা দেখতো। কে ডাকলো, কি খেতে বললো, কিচ্ছু খেয়াল থাকতো না। অগত্যা ভয়েস মেসেজটা পাঠিয়ে সারাদিনের যাবতীয় কাজ সেরে ফেললুম। ব্যাগ সুটকেস নিয়ে শিয়ালদা স্টেশনে চলে এলাম বাসে করে। ট্রেন ছাড়ল। বেশ ফুরফুর করে হাওয়া খেতে খেতে জানলার ধারে বসে চললাম। যখন ধুবুলিয়া স্টেশনে ট্রেনটা আমাকে নামিয়ে আবার নিজের মন্থর গতিতে চলতে শুরু করলো, ঘড়ির কাঁটা তখন রাত 10:30 ছুঁই ছুঁই। সামান্য বৃষ্টি হয়েছে,
সন্ধ্যার দিকে, তাই গরমটা একটু কমই আছে। ফোনটা বের করলাম, দেখলাম কাকাই মেসেজটা এখনো দেখেনি। বুঝলাম একটা ফোন করতেই হবে, কিন্তু আবারও বেজে বেজে ফোনটা কেটে গেল। অগত্যা মাটি আর পাথরের কাদা রাস্তা দিয়ে হাঁটা লাগালাম। অত রাতে কোনো ভ্যান রিক্সা পাওয়া বড়ই দুষ্কর, একই গ্রাম্য পরিবেশ, তাই গাড়ি ঘোড়া যানবাহনের বড্ড অভাব। মোবাইলের মৃদু আলো দেখতে দেখতেই পথ হেঁটে যেতে হবে বুঝলাম। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটাই এসেছিলাম, অন্ধকারে চোখ যেন শুয়ে গেছিল। জায়গাগুলো পৌঁছতে পারছিলাম। প্রথমে কিছু ধান ক্ষেত, তারপর বড় বড় মাঠ দুপাশে, মাঝে একটাই সরু পথ। ফাঁকা রাস্তায় পায়ের খচখচ আর অবিরাম ব্যাঙের ডাক একভাবে যেন কানে ভিজে চলেছে। মাঠ পেরানোর পর প্রকাণ্ড এক আমবাগান, ঘন গভীর। সেটা পেরোলেই আমাদের গ্রামের বাড়িঘর। আপন মনেই হাঁটছিলাম, হঠাৎ একটা বহু চেনা কণ্ঠে পিছন থেকে একটা ঢাক। ভবতোষ। এত রাতে কেই বা ডাকবে? মনের ভুল ভেবে হাঁটতে যাব কি আবারও সেই ডাক। ও ভবতোষ। পিছনে ফিরতেই চমকে উঠলাম। এ তো আমার ছেলেবেলার বন্ধু ভবা। ওরও নাম ভবতোষ ছিল। বললাম, তুই এত রাতে এখানে? আসলে বাবার শরীরটা ভালো নেই তো, তাই একটু ওষুধ আনতে ওই দোবলিয়া বাজারে গেছিলাম। আমি আর ভবা ছিলাম হরিহর আত্মা যাকে বলে। একসাথে কত খেলেছি, আম পেড়েছি, ঘুরেছি, বদমাইশি করেছি, যেখানেই যেতাম একসাথে সাথে। ছোটবেলার স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠল। ভবা বলল, বাবা, কতদিন তোকে দেখিনি রে, এত বছর পর শেষমেশ এলি তাহলে? হ্যাঁ রে, কাজের যা চাপ ছিল, ছুটি পেতামই না সেভাবে। এখন প্রমোশন হওয়ায় লম্বা ছুটি পেয়েছি, চলে এলাম। তা বেশ করেছিস। এই বলে ভবা আমাকে জড়িয়ে ধরল। অনুভব করলাম ও সারা শরীর ভেজা, কনকনে ঠান্ডা। আমি বললাম, বৃষ্টিতে ভিজেছিস তো খুব দেখছি। ও বলল, হ্যাঁ, ও কিছু হবে না, সামান্য একটু ভিজেছি আর কি। আয়। এত বছর পর প্রাণের বন্ধুকে পেয়ে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে যে কতটা রাস্তা পার করেছি তা আমার মনে নেই। রাস্তা ফেলে কখন যে আমবাগানে ঢুকেছি তাও টের পাইনি। কোনো এক মোহের বলে বিভোর হয়ে আমবাগানের গভীরে ঢুকে পড়েছিলাম। ভ্রূণাক্ষরেও টেরটা পাইনি। প্রথমে গভীর আমবাগান, সেটা ছাড়িয়ে মস্ত বড় খাল। আস্তে আস্তে আমার পা কখন যে হাঁটু অবধি জলে ডুবে যাচ্ছে তা বিন্দু মাত্র বুঝতে পারলাম না। তখনও, যখন আমার কোমর ছাড়িয়ে জল বুকের কাছাকাছি পোর্শনে এসে গেছে। তখনই একটা মৃদু ডাক শুনতে পেলাম।
ভবার কথাগুলো যেন মৃদু হতে লাগলো, আর সেই ডাক যেন আস্তে আস্তে জোর পেতে লাগলো। তারপরে সেই ডাক যেন আর্ত চিৎকারে পরিবর্তিত হলো। হঠাৎ যেন কোনো এক ঘোর থেকে বেরিয়ে এলাম। পিছনে ফিরে দেখলাম টর্চ ফেলছে আর চিৎকার করছে কাকাই। পাশ ফিরলাম, কিন্তু কোথায় ভবা? আমি এক কোমর জলেই বা কি করে এলাম? আমার ব্যাগ, সুটকেস, ফোন কোথায়? কিচ্ছু মাথায় ঢুকছে না। ওদিকে কাকাইও জলে নেমে এসেছে অনেকটা ডাকতে ডাকতে। কোন অদৃশ্য বলে আমি এখানে এলাম কিচ্ছু বুঝতে পারছিলাম না। কোনো মতে কাকাই আমাকে ধরে পাড়ে নিয়ে এলো। তৎক্ষণাৎ দূরে কোথাও এক ভয়ানক বাজ পড়া শব্দে যেন মাথায় ফলার মতো স্মৃতিগুলো খেলে গেল। আমার যখন 8 বছর বয়স, আমি আর ভবা ইয়া আম বাগানে একই গরমের শেষের বৃষ্টির দিনে সন্ধ্যেতে লুকিয়ে আম পাড়তে এসেছিলাম। এই বাগানে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল। মেঘের গর্জন উপেক্ষা করে বাড়িতে কাউকে কিছু জানাতে বারণ করেছিলাম আমি ভবাকে। আমার দিব্যি দিয়েছিলাম ভবাকে যাতে ও বাড়িতে কাউকে কিচ্ছু না বলে। ফিরবো বলে আমি কিছুটা আগে চলেও এসেছিলাম বাগান থেকে, কিন্তু আম কোড়াচ্ছিল তখনও বাবা। হঠাৎ একটা কান আর কখন ফাটানো এক আর্তনাদে যেন হৃদয় কেঁপে উঠল। ফিরে যা দেখেছিলাম তারপর আমার আর কিচ্ছু মাথার ঠিক ছিল না। আমার কিচ্ছু মনে নেই আর, যেন আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। বাজ পড়ে ভবার ওখানেই মৃত্যু হয়। আমার 2 সপ্তাহ জ্বর ছিল, সব মনে পড়ে গেল। তার মানে তো ভবা বেঁচে নেই। তবে এতক্ষণে কে ছিল ওটা? কাকাই না এলে আমি কি সত্যি ফিরতে পারতাম এ জগতে আবার? চেতনা হারিয়ে যাওয়ার আগে কোনো মতে কাকাই আমাকে ধরে ঘর অবধি নিয়ে আসে। পরে জ্ঞান ফেরার পরে কাকাই আমাকে বলেছিল, সিনেমা দেখে উঠে খেয়াল পড়ে নিচের ঘরে ফোনটা চার্জে দেওয়া। চেক করে তোর মেসেজ শুনি, ফোনে না পেয়ে দৌড়ে বেরোই। তারপর রাস্তার উপরে সুটকেস, ব্যাগ আর ফোনটা দেখতে পাই। তারপর ডাকতে ডাকতে আম বাগানের ভেতর চলে যাই আমি। তারপর খালের দিকে তাকিয়ে আমি তো অবাক, দেখি তুই পাশে কার সাথে কথা বলার মতো অভিনয় করে জলে নেবে যাচ্ছিস। সেই দিন হয়তো মা, বাবা আর কাকাইয়ের আশীর্বাদ, ভালোবাসা আর শুধুমাত্র কাকাইয়ের বুদ্ধিমত্তার জন্য আজ ওই পৃথিবীতে আছি। আমার জীবনের এই ভয়াবহ ঘটনাটা না জানালে হয়তো ভুলই হতো। তাই পাঠক এবং শ্রোতাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ। শুনছিলেন মৃত্যুর ডাক, অতীশ মুখার্জির কাহিনী অবলম্বনে আমাদের এই গল্প এবং এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে
ছোট্ট একটি সাহায্য করবেন। লাইক এবং সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে বেল আইকনটিকে হোয়াইট করে দেবেন, যাতে আমাদের আসা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। প্রতিটা শ্রোতা ফ্যামিলিকে জানাই অসংখ্য ধন্যবাদ। 50 জন থেকে 100 জনের শ্রোতা ফ্যামিলি হওয়ার জন্য আমাদের এই গল্পটিকে আপনার বন্ধু বান্ধব এবং পরিবার আত্মীয়দের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।